হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও কিন্তু ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঠিক 7টা। বারান্দায় যাইনি, জানো তো, প্রচণ্ড হাওয়া। হাওয়া মানে সেই যে পাতা নড়ছে সেই হাওয়া না, কিন্তু একটা ফিল করা যায় এরকম একটা ঠান্ডা ব্যাপার। ওই জন্যে আর যাইনি, জানো তো। যাবো যাবো তো বটেই, কাপড় জামাও শুকোতে দিতে হবে। একটা জ্যাকেট বার করেছি, সেই জ্যাকেটটা তোমরা চেনো, প্রত্যেকবারই ওটাকে পরি, লাল রঙের। ওটা কাচতে দিয়েছি। এক এক সময় সকালবেলা মনে হয় একটু পরলে হয়, কিন্তু আমার আবার কি বলতো, আমি ওই গায়ে কিছু দিয়ে না থাকতে পারি না। এই এই যে এইটুকুনি চাপা দিয়ে হাফাতা পরেছি, এটাই অনেক। বাচ্চুদা আজকে মাছ দিয়ে যাবে, আর অনেক দিন পরে আজকে একটা পুঁই শাকের ডাঁটা আনতে বলেছি। জানি না উনি পাবেন কি না, আনবেন কি না, কিন্তু আমি বলেছি পুঁই শাকের ডাঁটা। অনেক দিন পরে, সেই একবার খেয়ে শরীর খারাপ মতো হয়েছিল, তোমরা বারণ করেছিলে, তারপর থেকে আর খাইনি। আবার এই কালকে কি মাথায় মতিভ্রম হলো, আনতে দিলাম। আর বিগ বাস্কেটে আসলে দেখেছি, এবার বিগ বাস্কেটে কি বলো তো, 250 গ্রাম 500 গ্রাম এরকম হিসেবে রয়েছে। এবার সেটা বুঝতে পারছি না, এক কাঁড়ি হয়ে গেলে ওটার আর কি ওজন, তো 250তেই হয়তো এক কাঁড়ি দেবে, সেইগুলো তো লায়াবিলিটি। ওই জন্য বাচ্চুদাকে বলেছি একটা ডাঁটা আনবেন। উনি জানেন আমার ওই একটাই ডাঁটা লাগে। তো সেইটা চচ্চড়ি করব, মাছের মাথাও আনতে বলেছি, একটু তেলও আনতে বলেছি, এইসব আনতে বলেছি, দেখা যাক। তো আজকে চচ্চড়ির ব্যাপার হবে না, ও প্রচুর কাটাকাটি করতে হয়, তো অনেক টাইম লাগে। তো আজকে ভাবছি রাত্রিরে যদি কেটে কুটে রাখি, কালকে করব। দেখি, কালকে রাত্রিরে কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তোমাদের বলতেই ভুলে গেছি। অল্প একটু পুর আছে, কিন্তু না ডিপ ফ্রাইড আইটেম তো, সেই কচুরি তো ডিপ ফ্রাই হবে বলো। সেই ডিপ ফ্রাই আইটেম তো আমার ঠিক খুব একটা যে ভালো লেগেছে তা না। আজকাল আর না ওই ডিপ ফ্রাইড আইটেম বা তেলাক্ত জিনিসটা একদম খেতে পারি না। জানি না কেন, আসলে এই ছিটে তেলে রান্না করে করে না এই অবস্থা হয়েছে। গুড্ডিকে তাই বলছিলাম। তার উপরে আমার আবার একটা অঘটন কালকে ঘটেছে। সেটা হচ্ছে আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, মিক্সিটা ভেঙে গেছে, জানো, পুরো একদম ব্লেড ভেঙে গেছে। বিশ্বাস করতে পারো। আর ওই মিক্সিটা আমার অনেক দিনের, প্রত্যেকটা জার নষ্ট হয়ে গেছে। এইটাই লাস্ট জার ছিল, ছোটটা, ওইটাতেই কাজ করতাম, সেটাও গেল। গুড্ডি বলে তোমার কড়াইশুঁটির কচুরি খেয়েও সুখ হলো না, মিক্সিও ভেঙে গেল, কালকের দিনটাই তোমার একদম জলাঞ্জলি গেল। সত্যিই তাই, কালকের দিনটাই আমার নষ্ট হয়েছে। আর কাল ভিডিও শ্যুট ছিল না, আমার ছুটি, তাই জন্য তোমাদের সঙ্গে কিছুই আর শেয়ার করিনি। তো এই আর কি ব্যাপার চলছে। এখন আবার একটা মিক্সির জোগাড় করতে হবে, কেননা মিক্সি ছাড়া তো সম্ভব না চালানো। আমার তো ওই শিলনোড়ায় বাটা আমার পক্ষে হবে না। যদিও আছে, মা আমারটা দিয়ে দিয়েছে, কিন্তু তাও আমি জীবনে ইউজ করিনি। তো ওই জন্যে আমি এতেই কি বলে, মিক্সি আমাকে একটা কিনতে হবে। দেখি কালকে। ওই দেখ এসে দাঁড়াও, বাপি তো এসে নিয়ে চলে গেল। গল্প করতে করতে আমারই চাটা খাওয়া শেষ হয়নি। তো হ্যাঁ, মিক্সি একটা দেখছি, কালকে দুখানা শর্টলিস্ট করে গুড্ডিকে পাঠিয়েছিলাম। ও দেখে টেকে বললো যে না, এই দুটো খুব একটা সুবিধের না, রিভিউ খুব একটা ভালো নেই। তো এখন আবার দেখতে হবে, তাড়াতাড়ি না দেখলে মুশকিল, কিছুই তো বাটাবাটি করতে পারবো না বলো। কি করে স্টেনলেস স্টিলের ব্লেড পুরো ভেঙে গেল, জানো। আজকে চাটাও আবার বেশি নিয়ে ফেলেছি, সব থেকে গন্ডগোল। সেদিনে ওই যে ভিডিওটা দিয়েছিলাম, যে ইউএসএ থেকে কেন আমি চলে এলাম, ওখানে এত সুযোগ সুবিধে থাকা সত্ত্বেও। তো তার পরিপ্রেক্ষিতে কয়েকটা কমেন্ট এসছে, যেগুলো একটু উত্তর দেবো। আর কালকে একটা কমেন্ট এসছে, অদ্ভুত কমেন্ট। আমার মনে হয় যে লিখেছে সে বোধহয় জীবনে কোনো দিন আমার ভিডিও দেখেনি,
মানে কালকেই নতুন দেখে কমেন্টটা আপনি করে দিয়েছে। যাই হোক, সেসব পরে বলবো, এখন আর বলবার টাইম নয়, এখন ঝাঁটফাঁট দিই, হাঁটা ফাঁটা করে নিই, আবার পরে আসছি। ম্যাগির আসার টাইম হয়ে গেছে, এখন আমি এলাম একটু বারান্দায়, ভাবলাম তোমাদেরকেও একটু নিয়ে আসি। এ বাবা, সূর্য উঠেছে, চলো দেখি। এই দেখো, ইনি অনেকক্ষণই উঠেছেন, আমি বারান্দায় ঠান্ডায় আসতে পারিনি। বারান্দায় এসে অবশ্য খুব একটা যে ঠান্ডা লাগছে তা কিন্তু না, এমনি টুকটাক হাওয়া দিচ্ছে। যেরকম দেয়, আকাশ এমনি পরিষ্কারই আছে। আজকে শনিবার, সব ছুটি, রাস্তাঘাট খালি। এই একটু দাঁড়ালাম, এক্ষুনি ম্যাগি এসে যাবে, টাইম হয়ে গেছে। 30 মিনিট আর কার ঘর বলো, তার মধ্যে হাঁটা, তারপরে ঝাঁট দেওয়া, টুকটাক কাজ করা হয়ে যায়। যাই হোক, একটু দাঁড়াই, পরে আসছি। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা লাগছে। এক এক সময় মনে হচ্ছে ঠান্ডা, এক এক সময় মনে হচ্ছে ঠান্ডা নয়। সবে মাত্র বলেছি, এই দেখো, বললাম না সময় হয়ে এসছে, এই যে এসে গেছেন ঘুরে ঘাড়ে। চলো চলো চলো, আর দেখতে হবে না। ওই দেখো, এর দেখার শেষ নেই, তাও জানলা খুলিনি জানো, এত ঠান্ডা, তার মধ্যে দিয়েই দেখবেও। এই যে জামা চেঞ্জ হয়ে গেল, বাইরের জামা, এটা পরেই থাকবে আবার কাল অবধি, কাল আবার ঘুরে এলে এটা চেঞ্জ করে দেবো। ওঠো ওঠো ওঠো, এই ওঠ, জামাটা টানবো কি করে শুয়ে থাকলে। বেশ, এই যে এইটা ছাড়া হলো, এটা পরা হলো, তাহলে এখন ওয়াশিং মেশিন শেষ ল্যাপে থাকুক, কালকে কাঁচা হবে। যাও, ব্যাস ছুটেছে। সকাল থেকে ব্যালকানিতে যেতে পারেনি, এই এখন খুলে দিলাম। যাও যাও, চিন্তা করতে হবে না, যাও, খুলে দিয়েছি। ওই দেখো ওপরে, ওই দেখ, ওইয়া দেখো। যতই ঝাঁট দিই, ঠিক কিছু না কিছু পড়ে থাকবে। মুখ দেবে না কোনো কিছুতে ম্যাগি, কোনো কিছুতে মুখ দেবে না। এই যে এই জ্যাকেটটা, যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা সবাই চেনো, প্রত্যেক শীতে এটাই পরি আমি, তো এটা আজকে কেচে দিলাম। রাখার সময় কিন্তু কেচেই রেখেছিলাম জানো তো, এমন না যে গা থেকে খুলে রেখে দিয়েছি, কিন্তু ওই আবার দেখো পরবার সময়ও আবার কেচে তবে পরতে হয়। এসবগুলো হচ্ছে মানসিক ব্যাপার। শীতকালে একটা কি বলতো, কাপড় জামা ঠিক শুকিয়ে যায়। এই যা, এগুলো তুলবো আবার সে মানে 12:30 পর, ততক্ষণে সব শুকিয়ে যাবে। চিন্তায় আছি, একটা মিক্সি চুজ করতে হবে, কি জ্বালা না সত্যি। এইগুলো হচ্ছে সব আনওয়ান্টেড খরচা, উটকো খরচা এসে হাজির হয়। 9:05 এসে গেছি রান্নাঘরে, এক্ষুনি নয়, একটু আগেই এসছি। এই যে 3টে গ্যাসে 3টে বসানো হয়ে গেছে, আর বাচ্চুদা পুঁইশাকও আনেননি, ওনার টাইম হয়নি, উনি আর খুঁজতে পারেননি, কেননা আরও 3-4 জনের বাজার ছিল। তো মাছটা এনে দিয়েছেন, আর তেল, মাছের মাথা, এইগুলো সব এনে দিয়েছে।
তো আমি ভাবছি জানো তো যে কি জানি মাছের মাথাটা থাকলেও পুঁই শাকটা মানে আবার যদি শরীর খারাপ হয় সেটা নিয়ে একটুখানি দ্বন্দ্বে আছি যে লোকনাথ বাবা হয়তো ওই জন্যই আজকে কিনে পাঠালেন না, তার থেকে বরং দরকার নেই পুঁই শাক খেয়ে, জানো তো ভয় লেগে গেছে। আসলে একা থাকি তো ওই জন্যই এসব ভয়, না হলে পুঁই শাক তো খেয়ে খেয়ে এতদিন ধরে ভাট্টা করে দিয়েছি। তো ভাবছি কুমড়ো ফুমড়ো আছে, রাঙালু বেগুন এইসব দিয়েই বরং একটা চচ্চড়ি করব ওই মাছের মাথা দিয়ে, পুঁই শাকটা আর দরকার নেই। তো এই হলো ব্যাপার। তো সেও কালকে হবে, আজকে হবে না। আজকে শুধু মাছের ঝোল ভাত করছি, আর ওই মৌরলা মাছ একটু বার করে রেখেছি, সেটাকে একটু পরিষ্কার করে নিই। অল্প একটু মৌরলা মাছ ভাজা থাকবে প্রথম পাতে, আর মাছের ঝোল এই করবো আজকে। মূলও সেদ্ধ করিনি, তো সেইগুলোই এখন করি। আর এই গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং হচ্ছে, ও এখনো অফিসে আছে, ও তো এখনো বৃহস্পতিবার রাত্রির। তাই বলছে আমি তোমাকে ফাইন্যান্স করে দিচ্ছি, তুমি একটা ভালো দেখে মিক্সি কিনে নাও। বলো, এলাম না না তোকে দিতে হবে না, এটা কোনো কথা বলো? সব জিনিসেই ও দেবে, এটা কোনো মানে? এলাম না আমাকে তোকে দিতে হবে না, তুই তোর রাখ। বলে আমি তো এই তো অফিসে বসে আছি, কাজ করছি টাকা রোজগার করবার জন্যই, তো আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, তুমি একটা ভালো দেখে মিক্সি কেনো, ওই সস্তা গন্ডার কিনো না, সস্তার তিন অবস্থা এইসব বলছে জানো। এলাম না না আমাকে পাঠাতে হবে না। আমি আবার দুটো শর্টলিস্ট করে সকালবেলা ওকে পাঠিয়েছি, বলেছি রাত্রিরে যখন বাড়ি ফিরবি একটু দেখে বলিস যে কোনটা মানে রিভিউ টিভিউগুলো দেখে যে কোনটা ভালো। সে বলছে না আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তোমায় খরচা করতে হবে না, তুমি একটা ভালো দেখে একটু দাম দিয়ে মিক্সি কেন। কি আর এত বাটবো বলো, অত ভালো তো দরকার নেই না। যাকগে, সেই নিয়েই এখন চলছে। আমি বলছি না, ও বলছে হ্যাঁ, আমি বলছি না, ও বলছে হ্যাঁ। তো এই আর কি ব্যাপার। আর প্রত্যেকটা জিনিস কি নিতেই মানে মন চায় বলো? ওরও তো মানে জমুক একটু, বা ওরও খরচাপাতি যা করার করুক, আমার পেছনে সবসময় গুঁজবে কেন? তো সে শুনছে না, সে সমানে বলে দিচ্ছে যে আমি বলে যাচ্ছে আমি তোমায় টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে তুলে কেন একটা ভালো দেখে মিক্সি। দেখা যাক শেষ অবধি কে জেতে কে জেতে। আমি তো নেবো না, বলেই দিয়েছি যে না তোকে দিতে হবে না। তো দেখা যাক, যাই হোক চলো এখন ওই মৌরলা মাছ মানে পরিষ্কার করি। ওটা একটা বিরাট কাজ, বিরক্তিকর কাজ। খেতে ভালো লাগে, বাট ওই পরিষ্কার করাটা না ভালো লাগে না। তাও করতে তো হবে, না হলে পেটে দেবো কি করে। তো ওই মৌরলা মাছটা পরিষ্কার করি, তারপরে মাছের ঝোল করব আর কি। চলো পরে আসছি আবার। এই যে ফ্রেশ মাছ দুটো, আজকে আবার ভালো করে আঁশ ছাড়িয়ে আনেননি, সেই সব আঁশ ছাড়ালাম। একটা ম্যাগির এইটা, আর একটা আমার। আর এই মৌরলা মাছ এতক্ষণ ধরে ছাড়ালাম এই কটা। ওহ, এই মৌরলা মাছ না খেতে ভালো, ছাড়াতে এত অসুবিধে হয়, মানে এত টাইম লাগে, কোমর ব্যথা হয়ে যায়। যাই হোক, আর কটা মাত্র আছে, আর এইটা মাছের ঝোলে দেবো বাস। 9:15 হয়ে গেল, এখন সবে একটা রান্না চাপাচ্ছি। এই মৌরলা মাছটা দিয়েই শুরু করি, এটা ভেজে নিই আগে। তেলটা আবার একটু বেশি দিয়ে ফেলেছি, আর পারা যায় না। তেল কম, নুন কম, পাগল হয়ে যাবো। চলো মৌরলা মাছ ভাজা আর মাছের ঝোলটা চটপট করে নিই, আর কি দেখাবো বলো। তারপরে তোমাদের সঙ্গে আবার ওই কমেন্টের উত্তরগুলো দেবো, তখন ফিরে আসবো। আবার ব্রেকফাস্টও খাবো, দেরিও হয়ে যাচ্ছে। চটপট আগে মাছের ঝোলটাও বসিয়ে দিই, আর এই মৌরলা মাছটা প্রায় শেষ হয়ে এসছে, মানে ভাজা কড়মুড়ে করে ওইটাকে তুলে রেখে ঝোলটা চাপিয়ে দিই। মাছটা ভাজা হচ্ছে, আমার মেয়েকে একবার দেখে যাই। বড় মেয়ে তো মেসেজে আছে, ছোট মেয়ে এখানে, এই দেখো, এই যে সেই দরজার কাছে শুয়ে আছে। দরজার ওপারে ওর যে কি আছে, ওর খুব প্রিয় জায়গা ওটা। যাই হোক, এই যে মাছের ঝোল চাপিয়ে দিলাম, আজকে ছোট কড়াটাতেই করছি। মাছের ঝোল চাপিয়ে দিলাম, ম্যাগির মাংস তো হচ্ছে, আর এখানে না একটু মূলো সেদ্ধ করতে দিলাম। দেখলাম মূলোগুলো একটু নষ্ট হয়ে যাবে, একটু মানে কিরকম একটা হয়েছে, তাই জন্য তার থেকে বরং খেয়ে ফেলি। আর একটা বোধহয় একটা কি দুটো মূলো আছে, কালকের ওই চচ্চড়িতে দেবো। তো চলো এখন আবার ডিমটা ছাড়াই আর ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ব্যাস, রান্নাঘরের কাজ শেষ। আমি আবার চেক করে নিই জানো তো, যে গ্যাসটা বন্ধ করেছি কিনা, কেন এক এক সময় আবার ভুলেও যাই। সেটা অবশ্য খুবই কম টাইম, আগে খুব হতো, এখন আর অত হয় না।
তো ওই জন্যে একবার ডবল চেক করে নিই। আর ওই যে আমার মেয়ে ওইখানে শুয়ে আছে। চলো আমি ব্রেকফাস্ট আগে খেয়ে নিই। ব্রেকফাস্ট খেয়ে বসে পড়েছি ম্যাগিকে খাওয়াতে, নাহলে আবার বমি টমি করবে, তার থেকে বাবা খাইয়ে নি। অনেকক্ষণ পরে এলাম তোমাদের কাছে, আর ভাবলাম যে উত্তরগুলো কমেন্টের দিয়ে ভিডিওটাকে শেষ করে তারপরে যাব চান করতে। ম্যাগুর খাওয়া হয়ে গেছে, আমি সব কাজ ফেলে এখন ওকে আগে খাওয়াই, জানো তো দেরি হয়ে গেলেই না ও বড্ড মানে সমস্যা করে আর কি খেতে, তো তাই জন্যে আমি তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর কমেন্টগুলো না চেষ্টা করলাম আমার অন্য ফোনটায় ফরওয়ার্ড করতে, তাহলে কি এখান থেকে দেখে দেখে বলতে পারবো, কিন্তু এখানকার নেটটা আমার মনে হয় এবার শেষ হয়ে আসছে, মানে রিচার্জ করতে হবে, তাই জন্যে ডাউনলোড হচ্ছে না আর কি, মানে মেসেজগুলো ডাউনলোড হলো না। তো যাই হোক, আমি একটা একটা করে এই ফোন থেকেই দেখে দেখে তোমাদেরকে বলছি। একটা হচ্ছে প্যাশনেট মধুমিতা, সে লিখেছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে। এবার আমি ওর কমেন্ট থেকে বুঝতে পারিনি যে ওর ছেলে মেয়ে কেউ করেছে কি ও নিজে করেছে, আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, ওর মজ্জা কথা হচ্ছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে তাহলে ইউএসএতে যদি কিছু মানে রেফারেল হিসেবে আমার কাছ থেকে সাহায্য পায়, কেননা আমি ওখানে অনেক বছর ছিলাম এবং তারপরে আমার ছেলে মেয়েরাও ওখানে রয়েছে। তো দেখো, আমি মধুমিতা তোমাকে মানে তোমার ব্যাপার কিংবা তোমার বাচ্চাদের ব্যাপার আমি জানি না, তাও আমি ইন জেনারেল বলছি যে দেখো আমার যে থাকার সময়টা, সেই থাকার সময়টা কিন্তু অনেক দিন হয়ে গেল। তো সেই সব নিয়ম কানুন এখন আর কোনোটাই দেখি চলে না, কেননা গুড্ডির কাছ থেকে আমি আপডেট পাই, সেইটা এখন আর মানে ওখানকার ইভেন দাম বলো বা নিয়ম কানুন বলো, অনেক কিছুই দেখছি এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক পাল্টে গেছে। কেননা আমি বলতে গেলে 2005 সালের পর থেকে কিন্তু আর ইউএসএতে যাইনি। তো 94 থেকে 2005 এর মধ্যেই কিন্তু আমি ওখানে ছিলাম। তো 2005-এর পরে তো 2025 আজকে বলো না, প্রায় মানে 20 বছর হয়ে গেল। অনেক মানে চেঞ্জ হয়েছে, অনেক নতুনত্ব জিনিসপত্র এসছে। তারপরে এখন রিসেন্ট তুমি নিশ্চয়ই খবরে শোনো যে ট্রাম্প এসে অনেক কিছু রদবদল করেছে, অনেক কিছু মানে আটঘাট বেঁধে চলছে এবং অনেক কিছু নিয়মকানুন পাল্টে দিয়েছে। মানে অত ইজি ব্যাপারটা এখন আর নেই। তো সেই জায়গা থেকে এই রেফারেল ব্যাপারটা আমার মনে হয় না এখন আর অ্যাপ্লিকেবল। চেষ্টা করে দেখতে পারো তুমি বা তোমার ছেলে মেয়ে কারুর কথা, মানে যার কথাই তুমি বলে থাকো না, তুমি জব করার কথাই বলেছো, জবের ক্ষেত্রে তো আমি একদমই কিছু বলতে পারবো না। আর মানে আমার ছেলে মেয়ের ব্যাপার যদি বলো, দেখো ওরা ওখানকার সিটিজেন, মানে বাই বার্থ ওখানকার সিটিজেন। হ্যাঁ, তো ওরা যে ফ্যাসিলিটিটা পায় একটা ইউএস নাগরিক হিসেবে, সেটা তো তুমি বা আমরা এখানকার কেউই সেটা পাবো না, তাই না? তো যে কারণে ওদের ব্যাপারটা পুরোপুরি আলাদা, ওদের কোনো রেফারেলের দরকার হয়নি, ওরা ওই দেশে চলে গেছে এবং এখান থেকে পড়াশুনো করে আমার মেয়ে গেছে, আমি গুড্ডিরটাই বলছি, ও তো এখান থেকে সেন্ট জেভিয়ার্স থেকে মাস্টার্স করে গেছে মাইক্রোবায়োলজিতে, এবং ওখানে গিয়ে ও জবের জন্য ট্রাই করেছে এবং ওরা দেখেছে ইউএস সিটিজেন, অবশ্যই ও জব পাবে। তো মানে দু একটা জায়গায় দেখেছিল, তারপরে এই এখন যে জায়গাটায় অফিসে কাজ করছে, যে ল্যাবরেটরিতে, সেখানেই ও প্রথম থেকে কাজ করছে এবং এখনো অবধি সেখানেই আছে। তো যে কারণে ওর কিন্তু কোনো অসুবিধে হয়নি। তো যে কারণে আমি বলবো যে এই ব্যাপারে তো আমি কিছু সাহায্য করতে পারবো না। আর এখন অনেক কড়াকড়ি ব্যাপার করে দিয়েছে, জানো তো। তো এটাতে তো আমি কিছু সাহায্য করতে পারলাম না। আর আমার ছেলেমেয়ের ব্যাপারটা কমপ্লিটলি আলাদা, যেহেতু ওরা ওখানকার সিটিজেন, তাই ওদের ফ্যাসিলিটি, ওদের নিয়ম কানুন পুরোপুরি আলাদা দেন এখান থেকে কেউ একটা চাকরি ধরে যদি যায়। আমার মনে হয় বেস্ট হবে, যেটা ওদের কয়েকটা বন্ধু বান্ধব করেছে, সেটা হচ্ছে এখানে কোনো অফিসে যদি জব নাও এবং কথা বলে নাও যে মানে ওদের যদি কোনো প্রজেক্ট থাকে ইউএসএতে, তাহলে তোমাকে যেন সেখানে পাঠায়।
তো এইভাবে যদি কথা বলে নিতে পারো ঢোকবার সময়, কেননা অনেক অফিস আছে যারা এখান থেকে কিন্তু বাইরের দেশেই পাঠায়, সেই জন্যেই রিক্রুট করে বাইরে পাঠাবে বলে। তো সেই রকম জব তোমরা কিন্তু মানে তুমি কিন্তু খুঁজে দেখতেই পারো। তো এই গেল একটা কমেন্ট। আর বেশ অনেকজন লিখেছো তোমরা যে তোমার তুলনা হয় না, তুমি মায়ের জন্য চলে এসছো, মানে তুমি ভীষণ ভালো কাজ করেছো। দেখো এইটা না আমার মনে হয় কোনো ক্রেডিটের ব্যাপার নয়, এটা প্রত্যেকটা সন্তানের উচিত তার মা বাবার জন্যে চিন্তা করা, মা বাবার পাশে থাকা এবং মা বাবার জন্যে করা। এইটুকু স্যাক্রিফাইস তো আমরা সন্তান হিসেবে করতে বাধ্য, তাই না? আমরা তো মানে করা উচিত বলতে গেলে। এবার যেটা মানে বেশিরভাগ ছেলেমেয়েরা হয়তো করে না বা চিন্তার মধ্যে আনে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের বিবেক, সেটা তো মানে হওয়া উচিতও নয়, তাই না? নাহলে এইটা সত্যি আমি কোনো ক্রেডিট নিতে চাই না, এবং আমার কোনো ক্রেডিট এক্সট্রা আমি সেটা মনেও করি না। আমার মা যেখানে বাবা নেই, সেখানে মা যেখানে মানসিকভাবে এতটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল, সেখানে আমার তো সন্তান হিসেবে অবশ্যই এটা কর্তব্য যে তাকে সাপোর্ট দেওয়া। এবার আমি আমার সুখের কথাটা চিন্তা করে ওখানে একটা সার্ভিস নিয়ে ওখানে বেশ ভালো করে গুছিয়ে বসে রইলাম, আর মা এখানে কান্নাকাটি করছে বা তড়পাচ্ছে বা হাহুতাশ করছে, সেইটা তো আমি ওখানে থেকেও শান্তি পাবো না। তার থেকে আমার মনে হয়েছে যে আমার উচিত মায়ের পাশে থাকা এবং মাকে সাপোর্ট করা। এটা কোনো ক্রেডিটের কোনো কথা না, এটা যে কোনো সন্তানের পক্ষেই মানে করাটা উচিত, আমি বলবো এটা করা উচিত। আরও একজন আমাকে একটা কমেন্ট দিয়েছো যে তার নামটা আমি এখন দেখে বলতে পারছি না, কেননা এটা ক্যামেরা হিসেবে ইউজ হচ্ছে, যে তুমি তোমার মাকেও নিয়ে যেতে পারতে ওখানে, তাহলে মাও যে থাকতো তোমার কাছে আর তুমিও জব টব করে ওখানে সেটেল হতে পারতে। দেখো অত ইজি ব্যাপারটা নয়। প্রথম কথা, আমি যেটা চেষ্টা করেছিলাম, নিজে চাকরি করে নিজে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে সরে গিয়ে নিজে থাকবো, বসবাস করব এবং ওখানে সেটেল করব আর কি। তো সেইটাও আমি যেটুকু করতাম বা ইনিশিয়াল স্টার্টিংটা অত সোজা নয়। মানে আমি হয়তো নিজেকে কোনো মতে সাপোর্ট করে চালাতে পারতাম যদি একটা ভালো জব পেতাম, কিন্তু সেখানে মাকে সাপোর্ট করা, মাকে নিয়ে যাওয়া প্রথম চোটেই সেটা সম্ভব নয়। আর সব থেকে বড় কথা যেটা, আমার মা এখান থেকে কোথাও নড়বে না, সেটাই মা জানিয়ে দিয়েছিল, আমি কোথাও নড়বো না, আমি এখানেই থাকবো, কলকাতাতেই থাকবো, আমি এখানেই কলকাতায় জন্মেছি, এখানেই মরবো, এরকম ব্যাপার মার ছিল। এবং আমার মা ভীষণ মানে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ ছিল, যে যেটা বলেছি মানে বাস ওইখানে, আমার মানে কারুর ক্ষমতা নেই মাকে একটা চুল কোথাও নড়ায়। তো সেই দিক থেকেও সম্ভব না। আর ইনিশিয়াল অত সোজা ব্যাপার নয়, জানো তো। এটা কলকাতা থেকে মুম্বাই বা কলকাতা থেকে দিল্লি মুভ করানো নয়, এটা একটা কান্ট্রি থেকে আরেকটা জায়গায় মুভ করানো, এবং সেখানকার অনেক ল অ্যান্ড অর্ডার আছে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ওরকম হয় না, ওরকম হয় না। আমার ছেলে মেয়ে ওখানকার ইউএস সিটিজেন, তাদের পক্ষে আমাকে মুভ করিয়ে নিয়ে যাওয়াটা যতটা ইজি, কেননা সন্তান যদি ইউএস সিটিজেন হয় তাদের মা বাবার একটা কোটা থাকে, তারা কিন্তু সেখানে শিফট করে যেতে পারে ফর গুড, সেইটা একটা মানে ফেসিলিটি আছে। কিন্তু আমি সন্তান হিসেবে যেখানে ওখানকার সিটিজেন ছিলাম না, আমি ওখানে পার্মানেন্ট রেসিডেন্ট ছিলাম, তো সেই জায়গা থেকে আমার মাকে পার্মানেন্টলি ওখানে শিফট করানো সেটা কিন্তু সম্ভব নয়। তো অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, জানো তো। একটা দেশের অনেক রকম প্রোটোকল আছে, অনেক রকম ব্যাপার আছে, অত ইজি নয় এগুলো। মানে চিন্তা করা উচিত না যে এখান থেকে কলকাতা থেকে মুম্বাই চলে যাওয়া বা কলকাতা থেকে দিল্লি চলে যাওয়া, যে ঠিক আছে একবার এলাম মাকে নিয়ে চলে গেলাম, সেটা নয় কিন্তু। যাই হোক, আর আরও একজন লিখেছো, একজনই বোধহয় লিখেছো যে তোমার বাচ্চাদের নিয়ে তুমি চাকরি বাকরি ওখানে করতেই বা কী করে। আমি কিন্তু যখনকার কথা বলেছি, যখনকার এই আমি প্রিপারেশান নিয়েছিলাম, ডিগ্রিটা নিয়েছিলাম, তখন কিন্তু আমার ছেলে মেয়ে কেউ ছিল না, হয়নি ওরা। আমি মানে অনেক পরে আমার ছেলেমেয়েরা পৃথিবীতে এসছে। তো আমি তার আগে মানে অনেক বছর টাইম পেয়েছিলাম নিজেকে সেটেল করবার, কিন্তু ওই তো পিছটান ছিল মায়ের জন্যে, তাই জন্যে আর হয়ে ওঠেনি। কিন্তু ছেলেমেয়ের কোনো গল্প ছিল না, তো এটাও তোমাদের জানিয়ে দিলাম। তো যাই হোক, তো মানে আশা করি আমি আমার মানে কমেন্টের রিপ্লাইগুলো ঠিকঠাক দিয়ে দিতে পেরেছি, এবং তোমরাও ক্লিয়ার হয়ে গেছো ব্যাপারটা।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। পরিবারটাকে একটু একটু করে বড় করতেই হবে বলো, এটা তো আমারও যেরকম ইচ্ছে নিশ্চয়ই তোমাদেরও ইচ্ছে, তাই শুধু ইচ্ছে থাকলেই তো হবে না, একটু চেষ্টাও করতে হবে। তো তোমরা যদি একটু সাহায্য করো নিশ্চয়ই আমাদের পরিবারটা তিল তিল করে বড় হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।